এর যে সারাংশটা সেইটা হচ্ছে যে তোমার গাট থেকে লিভার পর্যন্ত বয়ে নিয়ে যাবে যে ভেইনটা, সেই ভেইনের নাম হচ্ছে তোমার পোর্টাল ভেইন। বুঝছো? এখন এটা হচ্ছে নরমাল। আর স্বাভাবিক ভেইনের কাজ কি বলো তো? আমাদের একটা শরীরে যখন স্বাভাবিক একটা ভেইন থাকে, তাই না? তোমার এখানে হচ্ছে যে কি ভিটাল ভেইন আছে। স্বাভাবিক ভেইনের কাজ কি বলো তো? স্বাভাবিক ভেইন হ্যাঁ, তোমার সেলুলার লেভেলে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয় সেইগুলোকে টেনে নিয়ে তোমার লাংসে যায় বা কিডনিতে যায়। সেখান থেকে তোমার হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডটা তোমার লাংস থেকে বের হয়ে যায়। এটা হচ্ছে যে নরমাল। দাদা বলাচ্ছিলেন, বলেন। এখন এই পোর্টাল ভেইন তোমার হচ্ছে যে পোর্টাল ভেইনের সাথে সিস্টেমিক ভেইনের ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে আসা সিস্টেমিক ভেইনের একটা অ্যানাস্টোমোসিস আছে পেটের ভিতরে 12টা জায়গায়। 12টা জায়গায় অ্যানাস্টোমোসিস আছে। অ্যানাস্টোমোসিস মানে কানেকশন। সিস্টেমিক ভেইনের সাথে পোর্টাল ভেইনের একটা কানেকশন আমার কিন্তু আছে। কথা বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন? বুঝতে পারছেন। আচ্ছা, এখন কানেকশন মানে কি? জয়েন্ট জয়েন্ট কোনো কারণে যদি প্রেসার পড়ে, স্বাভাবিক জায়গাটা আগে ছিড়বে না কানেকশনটা আগে ছিড়বে? কানেকশন। এখন তোমার কোথায় কোথায় কানেকশন আছে আমি সেটা বলি। একটা আছে তোমার হচ্ছে যে ইসোফেজিয়াসের লোয়ার বর্ডার, ইসোফেজিয়াল লোয়ার বর্ডার। হ্যাঁ, আচ্ছা, ইসোফেজিয়াল লোয়ার বর্ডার। একটা আছে তোমার রেকটামে। এগুলো সব পোর্টোগ্যামাল অ্যানাস্টোমোসিস বলে, বাসায় যে গুগল করে দেখবা। একটা আছে রেকটামে, ঠিক আছে? একটা আছে আম্বিলিকাসের আশেপাশে, এই জাস্ট আম্বিলিকাসের আশেপাশে যাই, ঠিক আছে? আচ্ছা, একটা আছে আম্বিলিকাসের আশেপাশে। এরকম করে মোট 12টা জায়গা তোমার হচ্ছে যে পোর্টাল ভেইনের সাথে সিস্টেমিক ভেইনের একটা কানেকশন আছে। 12টা জায়গা। হ্যাঁ, আসো। আচ্ছা, এবার তোমার ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে এইটা ধরো একটা হেপাটোসাইট, আর এই পোর্টাল ভেইন আসলো, ছোট্ট একটা শাখা এই হচ্ছে যে তোমার হেপাটোসাইটকে দিল। এবার হেপাটোসাইট থেকে তোমার হচ্ছে যে সিস্টেমিক ভেইনের একটা শাখা তোমার উৎপন্ন হয়ে সেটা তোমার ইনফেরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করবে, একসাথে ইউনাইট হয়ে। এবার তোমার হচ্ছে হেপাটোসাইট আর কাজ করতেছে না। হেপাটোসাইটগুলো তোমার হচ্ছে যে নরমাল লেভেলে আর নাই, এগুলো ফাইব্রোসিস হয়ে গেছে, মানে কোনো একটা কারণে শক্ত হয়ে গেছে। তাহলে আমার এই যে কানেকশনটা, সেই কানেকশনটা কি ইনট্যাক্ট থাকবে না থাকবে না? কানেকশনটা তো নষ্ট হয়ে যাবে। কানেকশনটা নষ্ট হয়ে যাওয়ার মানে কি? এবার তোমার হচ্ছে যে গাট থেকে তুমি তো প্রত্যেকদিনই খাবার খাইতেছো, গাটে তোমার যে ব্লাড সাপ্লাই আছে সেটা তোমার পোর্টাল ভেইন নিয়ে আসতেছে। সেই পোর্টাল ভেইন তো নিয়ে এসে রক্তটা দিবে তোমার হচ্ছে যে আলটিমেটলি হেপাটিক ভেইন, এই তোমার হচ্ছে যে হেপাটোসাইটের মাধ্যমে। এখন সেই হেপাটোসাইট নষ্ট হয়ে গেছে, তাহলে কি আর হচ্ছে যে তোমার হেপাটিক ভেইনকে দিতে পারবে? যদি দিতে না পারে সেই রক্তটা তো যেতে পারবে না, সেই রক্তটা বাধাপ্রাপ্ত হবে। যদি রক্তটা এখানে বাধাপ্রাপ্ত হয় তাহলে সেই রক্তটা যাওয়ার কোনো জায়গা নেই, তো পিছনে ব্যাকফ্লো হবে। ব্যাকফ্লো হবে না পোর্টাল ভেইনের মধ্যে। যখন পোর্টাল ভেইনের মধ্যে ব্যাকফ্লো হবে তখন কিন্তু পোর্টাল ভেইনের প্রেসার বাড়বে। ইনক্রিজ প্রেসার অন পোর্টাল ভেইন, এটাকে আমরা বলবো হচ্ছে যে টোটাল হাইপারটেনশন। টোটাল হাইপারটেনশন। এখন পোর্টাল ভেইনে প্রেসার বাড়লে কি হবে? তোমার পোর্টাল ভেইন যেখানে যেখানে তোমার সিস্টেমিক ভেইনের সাথে অ্যানাস্টোমোসিস আছে সেখানেও তো প্রেসার বাড়বে, বাড়বে না? জি স্যার। বাড়বে। এখন তাহলে তোমার হচ্ছে যে পোর্টাল ভেইন একটা যায় স্প্লিনে, তাহলে স্প্লিনে প্রেসার বাড়বে, কারণ রক্ত তো ব্যাকফ্লো হচ্ছে। কথা বলছো না কেন? জি স্যার, জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে যদি তোমার স্প্লিনে প্রেসার বাড়ে তাহলে স্প্লিনে তোমার হচ্ছে যে রক্তটা ব্যাকফ্লো হয়ে যদি ঢোকে স্প্লিনের ভিতরে, স্প্লিনের সাইজ বড় হবে না ছোট হবে? বড় হবে স্যার। তাহলে প্রথম সাইন যেটা সেটা হচ্ছে স্প্লিনোমেগালি, টোটাল হাইপারটেনশন, স্প্লিনোমেগালি। আচ্ছা, এবার তোমার হচ্ছে পোর্টাল ভেইনের একটা শাখা আছে তোমার হচ্ছে যে ইসোফেজিয়াল লোয়ার সাথে, এটার সাথে। এখন ওইখানে তো প্রেসার বাড়বে। প্রেসার বাড়ার কারণে কি হবে? তোমার এক সময় হচ্ছে যে ওই কানেকশনটা তো সহজেই ছিঁড়ে যেতে পারবে। যখনই ছিঁড়ে যাবে তখন কিন্তু তোমার কি হবে? তোমার হচ্ছে যে হ্যাঁ ইসোফেজিয়াল ভেরিস বলবা। পেশেন্ট হচ্ছে যে আমার কাছে আনবিটি নিয়ে হেমাটামাইসিস নিয়ে রক্ত বমি, ঠিক আছে? আচ্ছা, গেল একটা গেল স্প্লিনোমেগালি, একটা গেল হেমাটামাইসিস, একটা আছে তোমার রেকটাম। তাহলে ওই কানেকশনটা তো ছিঁড়ে যাবে, তখন কি হবে? পেশেন্টের পারভেক্টাল ফ্ল্যাশ ব্লাড হয়ে যাবে। এটাকে ইংরেজিতে কি বলে? বলো বলো, পারভেক্টাল হেমাটোকেজিয়া। হ্যাঁ, হেমাটোকেজিয়া, হেমাটোকেজিয়া। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে হেমাটোকেজিয়া। তাহলে হেমাটোকেজিয়া, মেলেনা, স্প্লিনোমেগালি। আর কি হবে? ওয়াইড স্প্রেড পোর্টাল, এরকম ভেদ তোমার পেটের মধ্যে অনেক জায়গায় আছে, কারণ সব জায়গায় প্রেসার বাড়বে। যখন সব জায়গায় প্রেসার বাড়বে, অ্যানাস্টোমোসিস যেখানে যেখানে নাই সেখানে কি হবে? প্রেসার বাড়ার কারণে তোমার হচ্ছে স্কুইজ করবে,
যখন প্রেসার বাড়বে তখন হচ্ছে যে ভিতরের ফ্লুইড স্কুইজ আউট হয়ে তোমার হচ্ছে যে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে জমা হবে, মানে অ্যাসাইটিস ডেভেলপ করে ভিতরে। তার মানে পোর্টাল হাইপারটেনশনের সাইন হচ্ছে যে তোমার চারটা। পোর্টাল হাইপারটেনশনের সাইন হচ্ছে চারটা। কি কি? অ্যাসাইটিস, স্প্লিনোমেগালি আর স্প্লিনোমেগালি, হেমাটেমিসিস স্প্লিনোমেগালি। ওই ভেরিক্সের মধ্যেই পড়ে, হেমাটোক্যাজিয়াম লাগে না, মোট তিনটা: অ্যাসাইটিস, ভেরিক্স, স্প্লিনোমেগালি। এই তিনটা যদি থাকে আমরা, তাহলে আমরা চিন্তা করব যে পেশেন্টের হয়তো বা হচ্ছে যে পোর্টাল হাইপারটেনশন আছে। এখন পোর্টাল হাইপারটেনশন হইলো কেন? কারণ লিভার খারাপ হয়ে গেছে, ঠিক আছে, হেপার সেলগুলো নষ্ট হয়ে গেছে। যে লিভারের সেলগুলো নষ্ট হয়ে যায়, এইটাকে আমরা বলছি হচ্ছে যে তোমার সিএল। কথা বুঝছো নাকি? বুঝছো স্যার, বুঝছি। এইটাকেই আমরা বলছি হচ্ছে যে তোমার সিএল। এখন এই সিএল কি কারণে হতে পারে? এক নম্বরে তোমার হচ্ছে যে ইনফেক্টিভ কজ হতে পারে, যেমন তোমার হচ্ছে যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। দুই নম্বর কজ কি হতে পারে? নন অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজিজ। লিভার ডিজিজ এটা কিন্তু খুব খারাপ, সাইলেন্ট ক্লিয়ার। এটা কোনো লক্ষণ তখন কিছু থাকে না। পেশেন্টের হচ্ছে যে একটা সময় যখন লিভার খারাপ হয়ে যায় তখন কেবলমাত্র জন্ডিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। আর একটা কি? অ্যালকোহলিক সিরোসিস, যারা অ্যালকোহল খায় তাদেরও সিরোসিস হতে পারে। এখন এই গেল কিন্তু পোর্টাল হাইপারটেনশন। এখন তোমার হচ্ছে যে যদি পেশেন্ট লিভার সিরোসিস ডেভেলপ করার কারণে যদি পোর্টাল হাইপারটেনশন হয়, লিভার সিরোসিসের আসলে কি কি লক্ষণ থাকবে? লিভার সিরোসিসের লক্ষণ থাকবে তোমার হচ্ছে যে এক নম্বরে তোমার হচ্ছে হেপাটোমেগালি থাকতে পারে। হেপাটোমেগালি, ইনিশিয়াল হেপাটোমেগালি থাকে সিরোসিসে। পরবর্তীতে তোমার হচ্ছে যে এই শিরিক করে তোমার হচ্ছে যে স্প্লিনের সাইজ, লিভারের সাইজ ছোট হয়ে যাবে, হেপাটিক অ্যাট্রফি ডেভেলপ করে পরবর্তীতে। কিন্তু প্রথম দিকে তোমার হচ্ছে যে হেপাটোমেগালি থাকে। আচ্ছা, কথা নাম্বার 2। 2 নম্বর কি কথা? 2 নম্বর হচ্ছে তোমার জন্ডিস, জন্ডিস ডেভেলপ করবে সেটা। 3 নম্বর কি কথা? 3 নম্বর কথা হচ্ছে ওই যে তোমার হচ্ছে যে পোর্টাল হাইপারটেনশন। স্যার মেল বেটে একই কি সিএলডি দেখতে? হ্যাঁ আছে। আচ্ছা, পোর্টাল হাইপারটেনশন 3 নাম্বার, ঠিক আছে। এরপরে কি হতে পারে? তোমার হচ্ছে যে এখান থেকে তোমার হচ্ছে যে অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। সো অ্যাসাইটিস তো তোমার পোর্টাল হাইপারটেনশনের মধ্যেই আছে। অ্যাসাইটিস, তারপর হচ্ছে ভেরিক্স, আর হচ্ছে যে তোমার স্প্লিনোমেগালি। এই কয়টা তো তোমার হচ্ছে থাকতেই পারে। সুতরাং এইগুলো যদি তোমার থাকে তখন আমরা এটাকে বলবো হচ্ছে যে তোমার লিভার সিরোসিস। এখন এই লিভার সিরোসিসটা হচ্ছে দুটো টাইপ আছে। একটা হচ্ছে যে কম্পেনসেটেড লিভার সিরোসিস, আর একটা হচ্ছে ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস। বেসিক্যালি পেশেন্ট যখন আমাদের কাছে প্রেজেন্ট করে তখন কিন্তু পেশেন্ট আমার কাছে হচ্ছে যে একেবারে খারাপ স্টেজে প্রেজেন্ট করে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, এবার এইগুলো নিয়ে যদি পেশেন্ট আসে, ইভেন ধরো একটা পেশেন্ট আমার কাছে আসছে, কোনো লক্ষণ নাই, একদম কোনো লক্ষণ নাই, 2 বার হচ্ছে যে রক্ত বমি করছে, আর একবার হচ্ছে যে পারভেক্টাল প্রাইভেট ব্লাড গেছে। এই রোগীকে কিন্তু আমরা হচ্ছে যে স্টোমাকের প্যাথোলজি যখন চিন্তা করব, একই সাথে কিন্তু আমরা হচ্ছে লিভারের প্যাথোলজি চিন্তা করে ইসোফেজিয়াল ভেরিস আছে কিনা বা হচ্ছে যে পোর্টাল অ্যানাস্টোমোসিস কোনো সমস্যা আছে কিনা, এটা কিন্তু আমরা হচ্ছে যে সময় চিন্তা করব, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার হচ্ছে যে লিভার সিরোসিসের ম্যানেজমেন্ট। লিভার সিরোসিসের আসলে কোনো ম্যানেজমেন্ট নাই, লিভার খারাপ হয়ে গেলে আর কিছু করা যায় না, ঠিক আছে। এটা লিভার ট্রান্সপ্লান্ট ইজ দ্য হচ্ছে যে বেস্ট চয়েস, কিন্তু সেটা তো আসলে অনেক ব্যয়বহুল, সব জায়গায় ফ্যাসিলিটি নাই। কিন্তু এর যে অ্যাসোসিয়েটেড যে লক্ষণগুলো আছে, যেমন পোর্টাল হাইপারটেনশন, অ্যাসাইটিস, তারপরে তোমার হচ্ছে যে ইসোফেজিয়াল ভেরিস, এইগুলোর হচ্ছে যে ট্রিটমেন্ট আছে, এইগুলোর আছে যে আমরা ট্রিটমেন্ট করব, সেটাই এখন তোমাদেরকে বলবো। আচ্ছা, সেটার ট্রিটমেন্ট কি? সেটার ট্রিটমেন্ট হচ্ছে তোমার প্রথমেই আসে হচ্ছে ইসোফেজিয়াল ভেরিস। যদি কারো হচ্ছে যে ইসোফেজিয়াল ভেরিস ডেভেলপ করে, তাহলে সে কিন্তু তোমার হেমাটোমেসিস নিয়ে আসবে আর হেমাটোক্যাজিয়া নিয়ে আসবে, হ্যাঁ। এরপর তুমি যখন তাকে আল্ট্রাসোনোগ্রাম করতে দেবা, তখন আল্ট্রাসোনোগ্রামে তোমার হচ্ছে যে স্প্লিনোমেগালি পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করবা? তুমি তো ডেফিনেটলি প্রত্যেকটা রোগী যারা তোমার কাছে হেমাটোমেসিস নিয়ে আসবে, অবশ্যই ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন একটা যদি আমি দিই, সেটা কিন্তু আপার জিআই এন্ডোস্কোপি, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে যে একটা আপার জিআই এন্ডোস্কোপি পেশেন্টকে করব। ওই আপার জিআই এন্ডোস্কোপি করে দেখতে হবে যে তার এখনো হচ্ছে যে তোমার রক্তপাত হচ্ছে কি হচ্ছে না, ব্লিডিং হচ্ছে কি হচ্ছে না। ওই সময় বলে দেবে যে ভেরিক্স আছে কি নাই। যদি ভেরিক্সের কথা বলে দেয়, তাহলে তার কোনো আমার যাওয়ার দরকার নেই, আমি বুঝে গেলাম যে ইসোফেজিয়াল ভেরিক্স আছে, ঠিক আছে। আর ইসোফেজিয়াল ভেরিক্সের কারণ কি? কারণ পোর্টাল হাইপারটেনশন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আর কি আছে? আর হচ্ছে যে আমি একটা আল্ট্রাসোনোগ্রাম করাইলাম, সেখানে হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি পাইলাম, তার মানে আরো কনফার্ম হয়ে গেলাম যে হচ্ছে যেটা সিএলডি। এরপর কি করলাম? সিরাম বিলটুবিন করাইলাম, এসজিপিটি করাইলাম, সেগুলো অল্টার, আরো কনফার্ম হয়ে গেলাম যে হচ্ছে পেশেন্টের তোমার সিএলডি হইতে পারে। সিএলডি। এরপর কি করাইলাম? কজ কি সিএলডি,
সিএলডি কজ এবার হেপাটাইটিস বি সি ফাইনাল করাইলাম, এবার হচ্ছে যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ছিল সেটা 28 গ্রাম বলে দেবেন, দেখলাম পেশেন্টের হেপাটাইটিস বি পজিটিভ, মানে আরো ক্লিয়ার হয়ে গেল যে হেপাটাইটিস বি রিলেটেড তোমার হচ্ছে যে লিভার সিরোসিস ওই হচ্ছে যে পোর্টাল হাইপারটেনশন। বুঝছো নাকি বুঝছো না? এবার তোমার হচ্ছে যে এই যে পোর্টাল হাইপারটেনশন পাইলাম, এটা ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে যদি এই মুহূর্তে তোমার হচ্ছে যে ভেরিস নিয়ে আমার কাছে পেশেন্ট আসে, তাহলে যে এন্ডোস্কোপি করলো যে ডক্টর, ওই ডক্টরের হাতে দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে ব্যান্ড লাইগেশন অথবা স্ক্লেরোথেরাপি। ব্যান্ড লাইগেশন মানে হচ্ছে যেখানে তোমার ব্লিডিং পয়েন্ট হচ্ছে ওইখানে তোমার হচ্ছে যে ওই যে হচ্ছে যে থার্মাল দিয়ে পোড়ায় দেওয়া, ঠিক আছে, পোড়ায় দিয়ে ওটাকে ঠিক করে দেওয়া, অথবা হচ্ছে যখন একটা বেলুন ব্যবহার করে ওই জিনিসটাকে ঠিক করে দেওয়া, আসলে সেটা হচ্ছে যে তোমার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাজ, এটা আমাদের কাজ না। আচ্ছা, উনি যদি এটা না করে থাকে, আমাদের কাছে যদি আসে ব্লিডিং নিয়ে, তখন আমরা কি ম্যানেজমেন্ট করব? প্রথমে যেটা করব সেটা হচ্ছে আইভি ফ্লুইড, তারপর হচ্ছে আইভি অ্যান্টিবায়োটিক। এবার পোর্টাল হাইপারটেনশন কমানোর জন্য আমরা যেটা করব সেটা কি করব, তোমার হচ্ছে যে পোর্টাল হাইপারটেনশনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টার্ডিপ্রেসিন বলে একটা ওষুধ, টার্ডিপ্রেসিন, ঠিক আছে। এটা হচ্ছে যে ভেরিফক্স নামে পাওয়া যায় মনে হয় বাজারে। এই টার্ডিপ্রেসিন 4 মিলিগ্রাম আইভি তোমার হচ্ছে যে 4 টাইমস ডেইলি, সরি 4 মিলিগ্রাম না 2 মিলিগ্রাম আইভি 4 টাইমস ডেইলি, ফলোড বাই তোমার হচ্ছে যে 1 মিলিগ্রাম আইভি তোমার হচ্ছে যে টিডিএস ফর 72 আওয়ার্স। এটা হচ্ছে যে তোমার পোর্টাল হাইপারটেনশনটাকে কমায় দেয়। পোর্টাল হাইপারটেনশন কমায় দিলে তো তোমার হচ্ছে যে রক্তপাত বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, যাতে রক্তপাত ফার্দার না হয়, প্রিভেন্টিভ মেথড হিসেবে আমরা কি ব্যবহার করব? প্রিভেন্টিভ মেথড হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে যে তোমার প্রোপ্রানোল, নট বিসোপ্রোলল, নট নেভিপ্রোলল, নট তোমার হচ্ছে যে মেটোপ্রোলল, বলতে বলছে একদম স্পষ্ট করে প্রোপ্রানোল। প্রোপ্রানোল কত তোমার হচ্ছে যে বলতে বলছে তোমার হচ্ছে যে 80 to 160 মিলিগ্রাম পার ডে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে তোমার ইন্ডেভার 40 মিলি ইনিশিয়াল ডোজ। আচ্ছা, আর কি পেশেন্টের হচ্ছে যে প্রথমে আমরা আইভি ফ্লুইড রাখলাম, তারপর হচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক রাখলাম, যদি আমার টার্ডিপ্রেসিন থাকে টার্ডিপ্রেসিন দিলাম, যদি না থাকে আমরা হচ্ছে যে প্রোপ্রানোল দিব, আর হচ্ছে যে কি করব আইভি তোমার হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন করব, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের টোটাল হাইপারটেনশনের ফার্স্ট লাইন একটু পরে অ্যাসাইটিস যখন করব তখন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো তোমার হচ্ছে যে পোর্টাল হাইপারটেনশনের ম্যানেজমেন্ট। এরপরে আমাদের হচ্ছে যে পেশেন্টের যদি হচ্ছে যে অ্যাসাইটিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, সিএলডি পেশেন্ট নানা কিছু নিয়ে প্রেজেন্ট করতে পারে, তোমার জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, অনলি অ্যাসাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, অনলি ভেরেক্স নিয়ে প্রেজেন্ট করতে পারে, ইভেন অনলি হেমাটোকেজিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, ইভেন অ্যাসিম্পটোমেটিকও থাকতে পারে। হয়তো আমরা হচ্ছে যে কারণ বস্তু দিয়ে দেখা যাবে আল্ট্রাসোনোগ্রাম করে দেখলাম তার সিএলডি আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব হচ্ছে যে অ্যাসাইটিস। অ্যাসাইটিস মানে কিন্তু তোমার হচ্ছে যে পেশেন্টের পেটের ভিতরে পানি জমছে বিকজ অফ পোর্টাল হাইপারটেনশন, ঠিক আছে। এখন কোন একটা রোগী যদি অ্যাসাইটিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, তাহলে আমি তো শিওর না যেটা আসলে সিএলডি কারণে হয়েছে। তার পেটের ভিতরে যদি কারো ম্যালিগন্যান্সি থাকে, ধরো কারো টিবি আছে, কারো নেফ্রোটিক সিনড্রোম আছে, কারো হচ্ছে যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস আছে, কারো কার্ডিয়াক ফেলিয়ার আছে, প্রত্যেকটা রোগী কিন্তু তোমার কাছে অ্যাসাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। সিএলডি পেশেন্ট তো প্রেজেন্ট করবে ডেফিনেটলি। তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা আসলে সিএলডি অ্যাসাইটিস নাকি হচ্ছে হার্টের অ্যাসাইটিস নাকি নেফ্রোটিক অ্যাসাইটিস নাকি তোমার হচ্ছে যে কিসের অ্যাসাইটিস? হার্ট ইকো এক্সরে, হ্যাঁ এগুলো আমরা করব, ঠিক, এগুলো আমরা করব ডেফিনেটলি, এগুলো সাপোর্টিভ, এগুলো আমরা সব করতে থাকবো। এখন লিভারের একটা ফাংশন হচ্ছে সিনথেটিক ফাংশনের ভিতরে একটা ফাংশন হচ্ছে তোমার এটা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর। কয়টা লিভার সিনথেসিস করে? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? কোয়াগুলেশন ফ্যাক্টর আমাদের যে ব্লাড কোয়াগুলেশন হয়, ব্লাড কোয়াগুলেশন হয় না? আচ্ছা, মোট 13টা ফ্যাক্টর আছে। এর মধ্যে তোমার হচ্ছে যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট কয়টা সেটা আমাকে বলো। ভিটামিন কে ডিপেন্ডেন্ট, ভিটামিন কে ডিপেন্ডেন্ট হচ্ছে 2, 7, 9, 10। এটা হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট। এই যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট যেটা, এই চারটে ফ্যাক্টরি তোমার বেসিক্যালি হচ্ছে যে লিভার থেকে আসে। কারণ হচ্ছে ভিটামিন কে ইজ সিনথেসাইজড বাই অ্যাক্টিভ ফর্ম বাই লিভার। সুতরাং লিভার যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে তোমার ভিটামিন কে আর সিনথেসিস হবে না। ভিটামিন কে যদি সিনথেসিস না হয় তাহলে ফ্যাক্টর 2, 7, 9, 10 কি
তোমার তৈরি হবে? তৈরি তো হবে না। তাহলে তোমার ব্লাড কি ঠিকমতো কোয়াগুলেট করবে? কোয়াগুলেট করবে না, তো সামান্য কারণে অতিরিক্ত রক্তপাত হবে। তো পেশেন্ট কিন্তু আমার কাছে তখন ব্লিডিং টেন্ডেন্সি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে ব্লিডিং টেন্ডেন্সি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে, এটা আমরা কিভাবে দেখব? এই ফ্যাক্টরগুলো কাজ করছে কিনা সেটা দেখার একটা সহজ মানে সূত্র হচ্ছে প্রোথ্রম্বিন টাইম। আমরা দেখব এই প্রোথ্রম্বিন টাইমটা হচ্ছে যে ওই চারটা ফ্যাক্টর 2, 7, 9, 10 এর একটা হচ্ছে যে তোমার মিরর, ওইটা কাজ করছে কি করছে না সেটা দেখার জন্য আমরা প্রোথ্রম্বিন টাইমটা দেখি। ঠিক আছে? আর কি সিনথেটিক ফাংশনের আরেকটা হচ্ছে তোমার অ্যালবুমিন। অ্যালবুমিনটাও লিভার সিনথেসিস করে। তাহলে কারো যদি লিভার সিরোসিস হয় তাহলে তোমার প্রোথ্রম্বিন টাইম যেটা সেটা হচ্ছে যে তোমার বাড়বে নাকি কমবে? বাড়বে স্যার, বাড়বে স্যার, বাড়বে। প্রোথ্রম্বিন টাইম বাড়বে, কারণ হচ্ছে যে তোমার ইয়াটায় প্রোথ্রম্বিন টাইম মানে ব্লাড কোয়াগুলেশনে কত সময় লাগছে সেই টাইমটা তোমার বেড়ে যাবে। তার মানে প্রোথ্রম্বিন টাইম কিন্তু বাড়বে লিভার সমস্যা থাকে। আর অ্যালবুমিন কি হবে? কমবে না বাড়বে? কমবে। অ্যালবুমিন কমবে, কারণ হচ্ছে যে অ্যালবুমিন সিনথেসিস করে লিভার। সুতরাং তোমার পিটি বাড়বে কিন্তু তোমার অ্যালবুমিন কমবে। এখন এই অ্যালবুমিন একটা হচ্ছে যে ঝামেলা জিনিস। ঝামেলা কি? এটা হচ্ছে যে তোমার কলয়েড সাবস্টেন্স। কলয়েড সাবস্টেন্স কি? ডিমের সাদা অংশ দেখছো তো? ফাটানো পর সাদা অংশ দেখছো না? আচ্ছা, এই সাদা অংশ দেখতে জানো, এই জিনিসটার নাম হচ্ছে কলয়েড। এবং এই অ্যালবুমিন দেখতে অবিকল হুবহু তাই, এবং তাই জিনিসটা তাই। ওই ডিমের সাদা অংশ অ্যালবুমিন, আর এই যে আমাদের লিভার যেটা সিনথেসিস করছে অ্যালবুমিন, এটাও অ্যালবুমিন। ঠিক আছে? এর কাজ কি? এর কাজ হচ্ছে তোমার হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলের মধ্যে তোমার হচ্ছে পানি ধরে রাখা, এই অ্যালবুমিনের কাজ। ঠিক আছে? এখন কোনো কারণে যদি তোমার হচ্ছে যে ব্লাড ভেসেলের মধ্যে লিভার যদি তোমার অ্যালবুমিন সিনথেসিস না করে তাহলে ব্লাড ভেসেলের মধ্যে কি তোমার হচ্ছে যে পানি তো ধরে রাখতে পারবে? তাহলে পানিটা অটোমেটিক বের হয়ে যাবে সেখান থেকে। এখন পানিটা বের হয়ে কোথায় যাবে? যেখানে যেখানে ফাঁকা জায়গা পাবে সেখানে সেখানে যাবে। পেটের ভিতরে ফাঁকা জায়গা আছে, তাহলে পেটের ভিতরে জমবে। হার্টে তোমার হচ্ছে যে মেডিস্টেনাম ফাঁকা জায়গা, দুই পাশে তোমার হচ্ছে লাংস, তার মাঝখানে হার্ট, তাহলে তোমার হচ্ছে যে প্লুরাল স্পেসে জমবে। প্লুরাল যে স্পেস আছে সেখানে জমবে, তার ডিফিউশন। এরপর হার্ট যদি তোমার পেটের ভিতরে জমে তাহলে কি হবে? অ্যাসাইটিস। ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে ইডেমা, পায়ে যদি পায়ে জমে তাহলে তোমার হচ্ছে বাইপেটাল ইডেমা। তাহলে তোমার হচ্ছে যে সিএলডি রোগীদের ক্ষেত্রে তোমার কিন্তু দুইটা কারণে তোমার অ্যাসাইটিস হয়। এক, পেশেন্টের হাইপোঅ্যালবুমিন নিয়ে থাকে। দুই, পোর্টাল হাইপারটেনশন। কথা বুঝছো নাকি বুঝছো না? বুঝছি। এবার তোমার হচ্ছে যে এই অ্যালবুমিন তো তোমার হচ্ছে যে ব্লাডে কম থাকবে, যার সিএলডি আছে নাকি? আছে না? কম। এবার আমরা হচ্ছে যে ধরো কোনো পরীক্ষা করতে পারছি না, যে আমরা কনফিউজড যে এটা সিএলডি নাকি হার্ট নাকি মেলিগন্যান্সি না কি আছে, আসলে কি ঘটনা। পেশেন্ট আমার কাছে অ্যাসাইটিস নিয়ে আসছে, তখন আমি কি করব? তখন আমি হচ্ছে যে ওই অ্যাসাইটিক ফ্লুইডটা ড্র করব। অ্যাসাইটিক ফ্লুইডটা ড্র করে আমি হচ্ছে যে একটা জিনিস দেখব, সেই জিনিসটার নাম হচ্ছে স্যাক। স্যাক। এই স্যাক মানে কি? সিরাম অ্যালবুমিন তোমার হচ্ছে মাইনাস অ্যাসাইটিক অ্যালবুমিন এর গ্রেডিয়েন্ট। মানে কি? মানে হচ্ছে সিরাম অ্যালবুমিনের নরমাল লেভেল কত জানো তো? জানো। সিরাম অ্যালবুমিনের নরমাল লেভেল হচ্ছে যে তোমার 30 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা লিটার, এটা মাপতে হবে। সব কথা হচ্ছে 30। এই সিরাম মানে কি? ব্লাডের মধ্যে, ব্লাডের মধ্যে এই অ্যালবুমিনটা থাকবে। ঠিক আছে? এখন অ্যাসাইটিক ফ্লুইডের মধ্যে তোমার হচ্ছে যে অ্যালবুমিন পাওয়া যাবে কোনো কোনো ক্ষেত্রে। ঠিক আছে? সাধারণত কম পাওয়া যায়। এবার মনে করো হচ্ছে যে কারো পোর্টাল হাইপারটেনশন হয়েছে বা সিএলডির কারণে পোর্টাল হাইপারটেনশন হয়েছে। ঠিক আছে? এখন পোর্টাল হাইপারটেনশনের কারণে তার হচ্ছে যে তোমার অ্যাসাইটিস ডেভেলপ করছে। ঠিক আছে? এখন এই রোগীর তোমার হচ্ছে যে সিরাম অ্যালবুমিন যেটা সেটা তো আগেও কম ছিল, এবার হাইপারটেনশন যদি যোগ হয় তাহলে এখান থেকে ব্লাড ভেসেল থেকে তোমার হচ্ছে যে অ্যালবুমিনটা কিন্তু হচ্ছে বাইরে বের হয়ে যাবে। অ্যালবুমিনটা তোমার হচ্ছে যে বাইরে যদি বের হয়ে যায় তাহলে তোমার হচ্ছে যে ব্লাড ভেসেলে আরো অ্যালবুমিন কমে যাবে না? আচ্ছা, ব্লাড ভেসেলে আরো অ্যালবুমিন কমে যাবে। সুতরাং তোমার হচ্ছে যে অ্যাসাইটিক এবং অ্যালবুমিন যে গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা তোমার কিন্তু হচ্ছে যে হাই হয়ে যাবে হচ্ছে যে তোমার কিসে? সিএলডি এবং পোর্টাল হাইপারটেনশনের ক্ষেত্রে। আর এটা লো হয়ে যাবে কিসে? যদি মেলিগন্যান্সি থাকে তখন হচ্ছে তোমার এটা কিন্তু লো হয়ে যাবে। সিরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট তোমাদের লেভেলে লাগবে না, অযথা প্যাসলামেসলি করে লাভ নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে হাই স্যাক যদি হয়, স্যাক যদি হাই হয় তাহলে আমরা সিএলডি চিন্তা করব। স্যাক যদি লো হয় তাহলে আমরা ইনফেকশাস কন্ডিশন বা মেলিগন্যান্সি চিন্তা করব। ঠিক আছে? আচ্ছা, এবার অ্যাসাইটিসের ম্যানেজমেন্ট। অ্যাসাইটিসের ম্যানেজমেন্ট হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের মেকানিক্যাল কোনো অবস্ট্রাকশন করছে, মানে হচ্ছে যে পেট এত পরিমাণ ফুলছে যে পেশেন্টের শ্বাস প্রশ্বাস নিতে পারছে না,
সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ট্যাপ করব অ্যাসাইটিক ফ্লুইড আমরা হচ্ছে যে প্যারাসিন্থেসিস করব অ্যাসাইটিক ফ্লুইড আমরা প্যারাসিন্থেসিস করব যদি বেশি হয় কতটুকু প্যারাসিন্থেসিস করব আফটার ড্রাইনেস একেবারে পুরো পেট আমরা হচ্ছে যে শুকায় ফেলবো এখন আমাদের কিন্তু শুকাইলেই হবে আর কিছু লাগবে না লাগবে তুমি যে পেট থেকে পানি বের করে নিবা এটা তো আবার 2 দিন পরে আবার ডেভেলপ করবে কারণ পেশেন্ট কিন্তু অ্যালবুমিন নাই জি স্যার শরীরে তো অ্যালবুমিন নাই লিভার তো অ্যালবুমিন সিনথেসিস করতে সেটা তো এখন নাই তাহলে কি করতে হবে পেশেন্টকে অ্যাসাইটিসে আমরা যদি কাউকে যদি ট্যাপ করতে যাই তাহলে হচ্ছে যে প্রতি 2 থেকে 3 লিটার অ্যাসাইটিস ফ্লুইড ড্র করার জন্য আমাদের হচ্ছে যে একটা 100 ml অ্যালবুমিন ইনজেকশন দিতে হবে হ্যাঁ 3500 বা 4000 টাকা দাম একটা অ্যালবুমিন দেবো আমরা প্রতি 2 থেকে 3 লিটার অ্যাসাইটিক ফ্লুইড ড্র করার জন্য কারণ যদি আমরা 6 লিটার অ্যাসাইটিক ফ্লুইড ড্র করি তাহলে আমাদের দুইটা 100 ml এর অ্যালবুমিন দিতে হবে আচ্ছা এটা কেন তোমার যদি অ্যাসাইটিক ফ্লুইড তুমি ট্যাপ করো প্যারাসিন্থেসিস যদি তুমি যদি প্যারাসিন্থেসিস করবা না মনে করো তাহলে কি করবা তাহলে আমরা দেব হচ্ছে যে স্পাইরোনোল্যাকটোন তোমার হচ্ছে যে কতটুকু 100 থেকে 400 মিলিগ্রাম পার ডে এর সাথে কি করব আমরা যদি স্পাইরোনোল্যাকটোনের কাজ না হয় এর সাথে আমরা ফিউরেসেমাইড যোগ করব 80 থেকে 160 মিলিগ্রাম পর্যন্ত পার ডে ঠিক আছে এই দুটো জিনিস এরপরে কি করব আমরা পেশেন্টের হচ্ছে যে অ্যাসাইটিস এর ম্যানেজমেন্ট ট্যাপ ড্র করব স্যাক দেখব আর যদি হচ্ছে যে অ্যালবুমিন দিতে পারে অ্যালবুমিন দেব সাথে স্পাইরোনোল্যাকটোন আর হচ্ছে ফিউরেসেমাইড দেব সবার কাছে যদি কম থাকে তাহলে ফিউরেসেমাইড স্পাইরোনোল্যাকটোন কম্বিনেশন ফিরুল্যাকটোন যেটা পাওয়া যায় ওইটা আমরা দিয়ে দেব যদি পেশেন্টের কমে যায় অ্যাসাইটিস তাহলে আমরা ট্যাপ করব যদি না কমে তখন আমরা হচ্ছে যে পেশেন্টকে ট্যাপ করব ঠিক আছে প্যারাসিন্থেসিস করব তো এইগুলো তোমার হচ্ছে অ্যাসাইটিস এর ম্যানেজমেন্ট আচ্ছা এবার তোমার হচ্ছে যে পেশেন্টের হচ্ছে যে লিভার আরো একটা কাজ করে সেটা হচ্ছে তুমি যখন প্রতিদিন খাও এবং আমাদের পেটের ভিতরে ব্যাকটেরিয়ার বাসা কিন্তু জানো কি জানো না জানো পেট মানে হচ্ছে যে হিউজ পরিমাণে তোমার হচ্ছে যে ব্যাকটেরিয়া প্যারাসাইট এগুলো হচ্ছে যে তোমার একেবারে বাসা এখন কারণ কি আমাদের হচ্ছে যে যখন আচ্ছা আমাদের যখন হচ্ছে যে খাবারটা খাই এই খাবারটা কিন্তু নরমালি আমাদের কিছু এনজাইম দিয়েও হজম হয় কিছু খাবার তোমার হচ্ছে ব্যাকটেরিয়া পচায় হজম করে ফেলে এই জন্য গাট ব্যাকটেরিয়া ভালো অলওয়েজ কিন্তু প্যাথোলজিক্যাল কন্ডিশনে তোমার কিন্তু হচ্ছে যে এই ব্যাকটেরিয়াগুলো তোমার হচ্ছে যে খারাপ কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো কন্টিনিউয়াসলি অ্যামোনিয়া নামে একটা কেমিক্যাল প্রোডাকশন করে সবসময় অ্যামোনিয়া ঠিক আছে তো যখন এই অ্যামোনিয়াটা প্রোডাকশন হয় এইটা আবার আমাদের হচ্ছে যে লিভার এটা হচ্ছে ডিটক্সিফাই করে নরমাল ঠিক আছে মানে এটাকে হচ্ছে নিউট্রালাইজ করে ফেলে বের করে ফেলে ভেঙে ফেলে কিন্তু যার লিভার খারাপ তার তো অ্যামোনিয়া প্রোডাকশন হয়েই যাচ্ছে তাহলে তাকে কি এই যে তোমার লিভার সেটাকে ডিটক্সিফাই করতে পারবে অ্যামোনিয়া না পারবে না যখন এই অ্যামোনিয়া বিল্ড আপ হবে ঠিক আছে যখন এই অ্যামোনিয়া আমার রক্তের ভিতরে বিল্ড আপ হবে জেনারেলি তোমার হচ্ছে অ্যামোনিয়া বিল্ড আপ হয় তোমার হচ্ছে যে ইউরিয়া এবং হচ্ছে যে নাইট্রোজেন প্রোডাক্ট হিসেবে তখন সেটাকে আমরা বলেছি ব্লাড ইউরিয়া নাইট্রোজেন BUN তখন এটা যখন ব্লাডে প্রোডাকশন হবে এবং বিল্ড আপ হবে তখন একটা সময় এটা তোমার হচ্ছে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে তোমার মস্তিষ্কে হিট করবে যখন মস্তিষ্কে হিট করবে তখন তুমি অজ্ঞান হয়ে যাবে ঠিক আছে জ্ঞান হারায় ফেলবে এই যে কন্ডিশনটা তৈরি হচ্ছে এই কন্ডিশনটাকে আমরা বলছি হচ্ছে যে হেপাটিক এনসেফালোপ্যাথি বুঝছো এই কন্ডিশনের নাম হচ্ছে হেপাটিক এনসেফালোপ্যাথি পেশেন্টের প্রথমে সিএলডি ছিল এরপরে সম্ভব কোনো কারণে তোমার হচ্ছে যে কি হয়েছে তোমার হচ্ছে যে ডেভেলপ করছে অ্যামোনিয়ার কারণে তোমার হচ্ছে যে হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করছে আচ্ছা যদি এই এনসেফালোপ্যাথি ডেভেলপ করে তাহলে এটা ম্যানেজমেন্ট যেটা সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে সিএলডি পেশেন্টকে আমরা কখনোই হচ্ছে যে কোনো ইনিশিয়েট রাখবো না কোনো প্রকার সিডেটিভ রাখবো না এই দুটো স্ট্রিক্টলি প্রহিবিটেড এরপরে কি যে তোমার গাট ব্যাকটেরিয়া যেটা হচ্ছে যে ওভার প্রোডাকশন হচ্ছে এই গাট ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা হচ্ছে যে একটা লোকালি অ্যাক্টিং অ্যান্টিবায়োটিক ব্যবহার করব যেটা নাম হচ্ছে রিফ্যাক্সিমিন 500 মিলিগ্রাম 550 550 মিলিগ্রাম দিনে 2টা এটা চলবে আর কি সাধারণত অ্যামোনিয়াগুলো কিছু অ্যামোনিয়া তোমার পায়খানার সাথে বের হয়ে যায় আমাদের এই জন্য পেশেন্টকে হচ্ছে যে কমপক্ষে দিনে 3 বার তোমার হচ্ছে যে স্টুল করানোটা খুবই জরুরি এই যাতে স্টুল করে পেশেন্ট এটার জন্য আমরা কি করব সিরাপ অ্যাভোলাবল 10 থেকে 30 ml পার ওরালি TDS অথবা QDS আমাদের এনশিওর করতে হবে দিনে কমপক্ষে 3 বার পায়খানা করবে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম গেল সিডেটিভ গেল বন্ধ করলাম ইনসাইড বন্ধ করলাম তারপরে তোমার হচ্ছে যে এই রিফ্যাক্সিমিন দিলাম তারপরে কি করব আমরা
অ্যাভোলাক দিলাম। প্রস্রাবের ব্যবস্থা করে দিলাম। আচ্ছা, এরপরে কি গাটের মধ্যে একটা ব্যাকটেরিয়া আছে, নাম হচ্ছে তোমার ইকোলাই। এটা খুব খারাপ, মেয়েদের বিউটির জন্য দায়ী, এবং হচ্ছে যে যখন তোমার এই সিএলডি ডেভেলপ করে তখন ইমিউনোমাইসের একটা কম্প্রোমাইজ কন্ডিশন তৈরি হয়। তখন এই ইকোলাই তোমার হচ্ছে যে ব্যাকটেরিয়া পেটের ভিতরে ঢুকে ওই যে অ্যাসাইটিস থাকে, তো ওই পানি থাকলে ওর ভিতরে গ্রো করে, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস ডেভেলপ করে। এই জন্য আমরা হচ্ছে যে পেশেন্টকে কোনো একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সাথে সিপ্রোফ্লক্সাসিন লাগবে, অ্যাজোবাক্টাম পিপারাসিন কম্বিনেশন সাথে একটা হচ্ছে যে তোমার সিপ্রোফ্লক্সাসিন আর রিফ্যাক্সিটিন, এটা রাখবে। আর একটা জিনিস আছে ব্যবহার করে, বর্তমানে নতুন আসছে, সেটার নাম হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে অ্যামোনিয়াটা প্রোডাকশন হলো, এই যাতে প্রোডাকশন কম হয় এবং যাতে শরীর থেকে বের হয়ে যেতে পারে, এটার জন্য একটা ইয়া আছে, সেটার নাম হচ্ছে এল-অর্নিথিন, এল-আর্জিনিন, লোলা, হিপাক্লিন নামে বাজারে পাওয়া যায়। হিপাক্লিন এটা হচ্ছে যে একটা ইনজেকশন তোমার হচ্ছে যে 1700 না 150 টাকা করে। এটা হচ্ছে যে তোমার 1 এমপুল আইভি টিটিএস থেকে তোমার হচ্ছে যে 4 বেলা পর্যন্ত রাখা যায় আর কি। ঠিক আছে, হেপাটিক এনসেফালোপ্যাথি একবার ডেভেলপ করলে ডেফিনেটলি যত ম্যানেজমেন্ট তুমি করো। কতদিন হ্যাঁ, কতদিন রাখবে স্যার এটা? হেপাটিক তোমার হচ্ছে যতদিন পেশেন্ট তোমার কাছে ভর্তি থাকবে ততদিন তুমি রাখতে পারো, ততদিন পেশেন্ট রিপোর্ট করতে পারবে, কারণ এর দাম বেশি। একটা 50 টাকা করে ডেইলি 4 বেলা হইলেও তো তোমার হচ্ছে যে 1000 টাকা, 600 টাকা। তার মধ্যে আবার তোমার কত ওষুধ আছে, এগুলো নিচে ওষুধ এগুলো তো থাকবেই পেশেন্টের। হ্যাঁ, আচ্ছা। আর সিএলডি এর প্রগনোসিস খারাপ, পেশেন্ট জেনারেলি 3 ইয়ার্স এর মধ্যেই মারা যায়। পোর্টাল হাইপারটেনশন জন্য সেম, এসআইটিস যাদের ডেভেলপ করে সেম। এরা আসলে কেউ বেশি দিন বাঁচবে না, হয়তো 2-3 বছর বা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত পেশেন্ট বাঁচবে, এর পরবর্তীতে নানাবিধ কমপ্লিকেশন হয়ে পেশেন্ট মারা যায়। আচ্ছা, এখন তোমার হচ্ছে যে এই যে তোমার সিএলডি পেশেন্টের হচ্ছে যে একটা ম্যানিফেস্টেশন কিন্তু আছে, ব্লিডিং ম্যানিফেস্টেশন। কারণ কি? কারণ ভিটামিন কে ডিপেন্ডেন্ট প্রোটিন ফ্যাক্টরগুলো তোমার হচ্ছে কাজ করতে পারে না। সুতরাং পেশেন্ট যদি তোমার কাছে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসে, তখন কিন্তু আমরা প্রথম টাইম যদি দেখি বেড়ে গেছে, তখন আমরা কি করব? ভিটামিন কে সাপ্লিমেন্ট, তো সেটা আইভি দিব। ভিটামিন কে ইনজেকশন কোনাকিয়াম নামে বাজারে পাওয়া যায়, একটা ইনজেকশন স্টার্ট দিব, এর পরবর্তীতে তোমার হচ্ছে যে আরেকটা ইনজেকশন দেবে 5 দিন পরে। ঠিক আছে, আর কি পেশেন্টের যদি কোনো প্রকার তোমার হচ্ছে যে ক্লোপিডোগ্রাল, অ্যাসপিরিন, ওয়ারফারিন এগুলো থাকে, এগুলো আমরা বন্ধ করি। তখন মধ্যে কি কিছু ঢুকছে, কিছু কি বুঝাতে পারলাম? জি স্যার। ঠিক আছে, তাহলে এই হলো তোমার হচ্ছে যে সিএলডি পরিবারের কাহিনী। সিএলডি আসলে একা না, ও নানাবিধ লোকজনকে নিয়ে তৈরি করে আসে। অ্যাসাইটিস, পোর্টাল হাইপারটেনশন, হার্ট ফেলিওর, তারপরে হেপাটিক এনসেফালোপ্যাথি, এগুলো প্রত্যেকটা একটার সাথে একটা গলে যায়। কথা বুঝছো? জি স্যার। ঠিক আছে, আমার মনে হয় স্যার এই ক্ষেত্রে কি যদি